লিনিয়ার প্রোগ্রামিংয়ের প্রারম্ভিক আলোচনা। তো কী কী থাকতেছে এখানে? তো এই চ্যাপ্টারগুলো সাজানো হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কাঠামো অনুযায়ী। অন্যান্য ফেইড কোর্সের তুলনায় আশা করি এই কোর্সটি আরও ভালো হবে। আপনি যদি খেয়াল করেন আর কি অন্যান্য যদি ফেইড কোর্স করে থাকেন একটু খেয়াল করবেন যে এই ক্লাসটা কেমন হয়েছে আর কি অবশ্যই বলবেন। তো এখানে আমরা প্রথমে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে বারবার ঘুরে ফিরে আসে আর কি। এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে প্রথমত। দ্বিতীয়ত স্ট্যান্ডার্ড প্রবলেম এবং একটি এলপিপি অর্থাৎ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের যে প্রবৃত্ত আকারের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আপনাকে উদাহরণের সাহায্যে আমি বোঝানোর চেষ্টা করব। এবং এই যে ইয়েগুলো আছে আর কি, যে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো উদাহরণের সাহায্যে আমি বোঝানোর চেষ্টা করব। প্রমিত আকারের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো দেখানোর পর আমরা গুরুত্বপূর্ণ যে একটা এক্সাম্পল প্রমিত আকারের সেই এক্সাম্পলটা আমি দেখাবো। পরবর্তীতে ক্যানোনিকাল আকারের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আমি দেখাবো এবং একই সাথে এটার যে এক্সাম্পল যেগুলো আছে সেই এক্সাম্পলগুলো একটা এক্সাম্পল যদি আমরা ভালোভাবে খেয়াল করি তাহলে আমরা বিষয়গুলো আরও ভালোভাবে বুঝবো আর কি। এবং সবার শেষে যেটা দেখানো হবে সেটা হচ্ছে ক্যানোনিকাল আকার এবং প্রমিত আকারের মধ্যে যে মিল এবং অমিল, এই মিল এবং অমিলগুলো আমি খুঁজে বের করে আপনাকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো এটা যদি কেউ ভালোভাবে বুঝে আপনার আর কোনো কনফিউশন থাকবে না কোনটা ক্যানোনিকাল আকার কোনটা স্ট্যান্ডার্ড প্রব। তো এইভাবে সাজানো হয়েছে। তো যাদের ধৈর্য আছে আর কি আপনারা দেখেন আর কি। আবার বলতেছি অন্যান্য ফেড কোর্সের তুলনায় ইনশাল্লাহ এটা একটা ভালো ক্লাস হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করতেছি। তো আমরা শুরু করতেছি। সো অতি সংক্ষিপ্ত দিয়ে শুরু করতেছি, যেহেতু এগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় আমরা জানি ক বিভাগ এগুলো আসে। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে লিনিয়ার প্রোগ্রামিং কী। তো এটাকে পড়েন, এরপর আমি এটা ছোটো করে দিব, সমস্যা নাই। যে গাণিতিক মডেলের সাহায্যে কোনো ব্যবসায়িক কিংবা উৎপাদন কারখানা প্রতিষ্ঠান কোনো নির্দিষ্ট কর্ম সম্পাদনের বিভিন্ন উপায়ের মধ্যে সর্বোৎকৃষ্ট উপায়টি নির্ধারণ দ্বারা সর্বনিম্ন বিনিয়োগ করে সর্বোচ্চ মুনাফা অর্জন করে সেই গাণিতিক মডেলকে লিনিয়ার প্রোগ্রামিং বলে। এটা যদি আপনার কাছে বড় মনে হয় তাহলে আপনি এতটুকু বলবেন যে গাণিতিক মডেলের সাহায্যে কোনো ব্যবসায়িক কিংবা উৎপাদন কারখানা প্রতিষ্ঠান সর্বনিম্ন বিনিয়োগ করে সর্বোচ্চ মুনাফা অর্জন করে সেই গাণিতিক মডেলকে লিনিয়ার প্রোগ্রামিং বলে। এখানে ডট ডট পানি হচ্ছে কী লেখা আছে, লিনিয়ার প্রোগ্রামিং, এই বিষয়টা আপনি অবশ্যই লিখতে হবে। তো এটা গেল এবং এটা জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 সালে আসছে। আমরা এখন উদ্দেশ্য ফাংশন বা অভিষ্ট ফাংশন যেটা সেটা নিয়ে আলোচনা করব। এই উদ্দেশ্য ফাংশন বা অভিষ্ট ফাংশন যেটা সেটাকে সাধারণত জেড দ্বারা প্রকাশ করা হয়। তো এটা কি, এটা বুঝতে হলে আমাদের একটা এক্সাম্পল এখানে আমি দিয়েছি, এটা একটু দেখেন। তো এই উদ্দেশ্য ফাংশন যেটা আছে জেড, এটা ম্যাক্সিমাইজ বা গরিষ্ঠকরণ কিংবা লঘিষ্ঠকরণ আকারে দেওয়া থাকতে পারে। আমরা যদি খেয়াল করি এখানে প্রথমে যেগুলো আছে সেগুলো হচ্ছে সহগ, এবার পরে থাকে চলক। তো এটা হচ্ছে এরকম যে কোনো লিনিয়ার প্রোগ্রামিং সমস্যায় জেড ইকুয়াল সামেশন অফ আই ইকুয়াল 1 to n সিআই এক্স আই। এখানে আয়ের পরিচয় কি, আই ইকুয়াল 1 2 এগুলো হতে পারে এন পর্যন্ত। তো এটাকে যদি আমরা আয়ের জায়গায় যদি 1 বসাই c1 x1 প্লাস আয়ের জায়গায় যদি 2 বসাই c2 x2, এইভাবে আপ টু n পর্যন্ত হলো লিনিয়ার ফাংশন যা বৃহত্তম বা ক্ষুদ্রতম হয় তাকে বলা হয় উদ্দেশ্য ফাংশন বা অভিষ্ট ফাংশন। এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তো এই এক্সাম্পল থেকে এটা মনে রাখতে পারেন আর কি। c1 দ্বারা এখানে সহগগুলোকে বোঝানো হচ্ছে, x1 দ্বারা x2 এগুলো তো চলক বোঝানো হয়। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। সেটাও বিভিন্ন সময় আসছে, আপনি আপনার মতো করে এটা মনে রাখতে হবে আর কি। তো তৃতীয় যে এক্সাম্পল অতি সংক্ষিপ্ত যে প্রশ্ন সেটা হচ্ছে এলপিপি এর যে শর্তসমূহ কি, এটা বিভিন্ন সময় আসছে এই প্রশ্নটি। তো এটা হচ্ছে আমরা একটু খেয়াল করি যে এখানে একটা লিনিয়ার প্রোগ্রামিং সমস্যা লেখা আছে, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের। সো এটা জেড মিন মানে জেড মিনিমাম দেওয়া আছে এবং শর্ত দেওয়া আছে, স্পেশাল শর্ত মূলত 3টি, এবং চলক যেগুলো আছে সেগুলো সবসময় আমাদের গ্রেটার অর ইকুয়াল আকারে থাকে আর কি, না থাকলেও এটাকে এরকম নিতে হবে আর কি। তো এখানে খেয়াল করুন এখানে যে চলকগুলো আছে এগুলোকে যদি আমরা এক্স ধরি এবং আমরা একটা শর্ত দেখতেছি এ এক্স গ্রেটার অর ইকুয়াল আছে, আর একটা শর্ত দেখতেছি এ এক্স লেস অর ইকুয়াল আছে, এবং একটা শর্ত দেখা যাচ্ছে এখানে ইকুয়াল আকারে আছে। তো এই কথাগুলো আমরা এখন উপস্থাপন করব। যদি বৃহত্তম বা ক্ষুদ্রতম, এই যে জেড মিনিমামও হতে পারে বা জেড ম্যাক্সিমামও হতে পারে। জেড ইকুয়াল সি এক্স, সি দ্বারা এই যে সহগ যেগুলো সেগুলোকে বোঝানো হচ্ছে, এক্স দ্বারা চলককে বোঝানো হয়, এবং শর্ত যেগুলো আছে এই যে শর্তগুলো আছে এ এক্স, এই যে শর্তগুলোকে আমরা ধরে নিলাম এ এক্স, এটা গ্রেটার অর ইকুয়াল হতে পারে বা সমান বা লেস অর ইকুয়াল। এরপরে এদিকে যেগুলো আছে এগুলোকে আমরা বি দ্বারা প্রকাশ করলাম,
এবং এক্স এই যে চলকগুলো আছে এগুলো সবসময় গ্রেটার অর ইকুয়াল 0। এই যে এখান থেকে এগুলো বিষয়গুলো আশা করি স্পষ্ট ক্লিয়ার আপনারা ধারণা পাচ্ছেন। হলো একটি এলপিপি প্রয়োগ কি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বা লিনিয়ার প্রোগ্রামিং সমস্যা বা এলপিপি হয়, তবে এক্স গ্রেটার অর ইকুয়াল বা লেস অর ইকুয়াল বিকে ওই এলপিপি এর শর্তসমূহ বলা হয়। তাহলে এখানে শর্ত আছে কয়টা? 3টা। ওকে, আশা করি শর্তসমূহ কাকে বললে এই বিষয়ে আপনি স্পষ্ট ধারণা পেয়েছেন। এভাবে যদি কয়েকবার প্র্যাকটিস করেন আপনি আপনার মতো করে, আশা করি এই বিষয়গুলো আপনি আরও স্পষ্টভাবে মনে রাখতে পারবেন। আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা দেখব যে কমতি চলক কি, বা এটাকে ইংলিশে বলা হয় স্ল্যাক ভেরিয়েবল। তো কোনো এলপিপি বা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের লেস অর ইকুয়াল চিহ্নযুক্ত অসমাধান, আমরা এই এক্সাম্পলটা খেয়াল করি, এক্সাম্পলের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করি যে কোনো এলপিপি এর বা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের লেস অর ইকুয়াল, এই যে লেস অর ইকুয়াল যুক্ত, এটা হচ্ছে একটা অসমতা। এই অসমতাকে যদি আমরা সমীকরণে বা ইকুয়ালে রূপান্তর করতে যাই, তাহলে অসমতার বাম পক্ষে, এই যে অসমতা, এই অসমতার বাম পক্ষে যে অঋণাত্মক চলক যোগ করতে হয় তাকে স্ল্যাক ভেরিয়েবল বা কমতি চলক বলা হয়। স্ল্যাক ভেরিয়েবলকে আমরা এস দ্বারা প্রকাশ করি। এখানে যেহেতু একটা সমীকরণ, এই কারণে আমরা S1 এখানে প্রয়োগ করলাম আর কি। তো আশা করি বোঝা গেছে, যদি কোনো এলপিপি এর লেস অর ইকুয়াল চিহ্ন থাকে, তো সেই অসমতাকে আমরা যদি সমীকরণ রূপান্তর করতে যাই, আমাদের সমীকরণ রূপান্তর অবশ্যই করতে হবে। হ্যাঁ, আমরা সামনে দেখব যখন স্ট্যান্ডার্ড ফর্ম কীভাবে সমীকরণ রূপান্তর করে এই স্ল্যাক ভেরিয়েবল যোগ করে, এগুলো সামনে আছে। তা আমরা কোন সময় স্ল্যাক ভেরিয়েবল বা কমতি চলক যোগ করব? যখন দেখব যে এলপিপি এর লেস অর ইকুয়াল চিহ্নযুক্ত আছে, সেই অসমতাকে আমরা যদি সমীকরণে রূপান্তর করতে যাই, তাহলে আমরা এই স্ল্যাক ভেরিয়েবল যোগ করব এবং এটাকে বলা হয় কমতি চলক। আর অঋণাত্মক কি? শূন্য সহ সকল ধনাত্মক যে সংখ্যা সেগুলোকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। অর্থাৎ এই যে স্ল্যাক ভেরিয়েবল, এটা অবশ্যই গ্রেটার অর ইকুয়াল 0 হবে। ক্লিয়ার? অঋণাত্মক সংখ্যা কাকে বলে? শূন্য সহ সকল ধনাত্মক বা পজিটিভ যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোকে আমরা অঋণাত্মক চলক বলি। একইভাবে বাড়তি চলক কি, যেটাকে ইংলিশে বলা হয় সারপ্লাস ভেরিয়েবল। যে কোনো এলপিপি এর গ্রেটার অর ইকুয়াল, আমরা খেয়াল করি যে গ্রেটার অর ইকুয়াল চিহ্নযুক্ত, এখানে লেস ছিল, এখানে গ্রেটার অর ইকুয়াল চিহ্নযুক্ত অসমতাকে আমরা যদি সমীকরণে রূপান্তর করতে যাই, তাহলে অসমতার বাম পক্ষে যে অঋণাত্মক চলক, এখন আমাদের কী করতে হবে? বিয়োগ করতে হয়, তাকে বাড়তি চলক বলা হয়। আমরা এই বিষয়গুলো কীভাবে মনে রাখতে পারি? কোন সময় কমতি চলক হবে, কোন সময় বাড়তি চলক হবে। আমরা যদি খেয়াল করি, এটা লেস অর ইকুয়াল মানে এদিকে কম আছে, এদিকে যেহেতু কম আছে আমাদের এদিকে যোগ করতে হবে, স্ল্যাক ভেরিয়েবল যোগ করতে হবে। আমরা যদি এইদিকে দেখি যে এইদিকে এমনিতেই বেশি আছে, সো এদিকে আরও কিছু কমাতে হবে। তো এই কারণে আমরা এখানে মাইনাস করব, কী করব? অনিয়ন্ত্রিত চলক বিয়োগ করব। সো এইভাবেও এই বিষয়গুলো মনে রাখতে পারি। এটাকে বলা হয় বাড়তি চলক বা সারপ্লাস ভেরিয়েবল। আশা করি বোঝা গেছে। এরপর আমরা কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো দেখব। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আকারের বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে ক্যানোনিক্যাল আকারের যে বৈশিষ্ট্য। আমরা একটু আগে একটা এক্সাম্পল এখানে দেখাইছি, সামনে আরও অনেক এক্সাম্পল দেখানো হবে, তো ওই সময় আরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা জাস্ট একটু মনে রাখি, স্ট্যান্ডার্ড প্রম যেটা প্রমাণ আকার যেটা, সেখানে প্রথমে লঘিষ্ঠকরণ বা গরিষ্ঠকরণ z = cx এরকম কিছু থাকবে, এরপর আমাদের শর্ত থাকবে, এবং এই যে শর্তের যে চলকগুলো থাকবে সেগুলো অবশ্যই গ্রেটার অর ইকুয়াল 0 হবে। আর ক্যানোনিক্যাল ফর্ম মূলত দুই প্রকারের হয়, একটা হচ্ছে গরিষ্ঠকরণ করো এবং অথবা লঘিষ্ঠকরণ থাকে আর কি। যখন গরিষ্ঠকরণ হয় তখন এই যে অসমতার যে শর্তগুলো আছে এগুলো লেস অর ইকুয়াল আকারে আমাদের বানাতে হয়। আর যখন গরিষ্ঠকরণ হয় তখন এরকম, আর যখন লঘিষ্ঠকরণ হয় তখন অসমতার শর্তগুলোকে গ্রেটার অর ইকুয়াল বানাতে হয়। সো এই বিষয়ে আমরা বিশদভাবে সামনে আলোচনা করব, জাস্ট একটু দেখে রাখলাম আর কি আমি, আশা করি দেখেছেন আপনারা। সো এবার আসি আমরা একটা এই প্রমিত আকারের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করতেছি, তো সবাই দেখেন। সো এখানে যেটা লেখা হয়েছে যে একটি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের প্রমিত আকারের যে বৈশিষ্ট্যসমূহ সেটা আসতে পারে, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 সালে আসছিল। তো আমাদের প্রথম যে কাজ, সকল শর্তসমূহকে সমীকরণ আকারে হবে। সকল শর্তসমূহ যদি সমীকরণ আকারে নাও থাকে, এটাকে আমাদের সমীকরণ আকারে বানাতে হবে। কীভাবে বানাতে হবে এগুলো বিস্তারিত ব্যাখ্যা এখানে আছে। সকল শর্তের যে ধ্রুবক, সকল শর্তের ধ্রুবক সেগুলো অঋণাত্মক হবে। আমরা যদি খেয়াল করি এদিকে যে ধ্রুবকটা থাকে সেই ধ্রুবকটা সবসময় অঋণাত্মক, মানে পজিটিভ বা শূন্য
থাকতে পারে কিংবা পজিটিভ থাকবে কিন্তু নেগেটিভ হবে না। এদিকে খেয়াল করেন, এটা হচ্ছে একটা শর্ত। এই শর্তের যে ধ্রুবকটা আছে এটা পজিটিভ আছে। ওকে, এটা বলা হয়েছে এখানে সকল চলকসমূহ ঋণাত্মক হবে, অর্থাৎ এই যে চলক যেগুলো থাকবে এই চলকগুলো সবসময় ঋণাত্মক হবে। x1 x2 x3 বা আমরা স্ল্যাক ভেরিয়েবল বা সারপ্লাস ভেরিয়েবল যেগুলো যোগ বা বিয়োগ করবো এগুলো গ্রেটার অর ইকুয়াল 0 হবে, এটা বলা হয়েছে এখানে। আর চতুর্থ যেটা বলছে উদ্দেশ্য ফাংশন গরিষ্ঠকরণ বা লঘিষ্ঠকরণ হবে, অর্থাৎ এটা মিনিমাইজ জেড কিংবা ম্যাক্সিমাইজ জেড আকারে থাকবে এরকম। আচ্ছা, যদি কোনো শর্তে লেস অর ইকুয়াল চিহ্ন থাকে, এটা আগেও বলছে লেস অর ইকুয়াল থাকলে আমরা কমতি চলক যোগ করব, গ্রেটার অর ইকুয়াল যদি থাকে তাহলে সেখানে বাড়তি চলক আমাদের বিয়োগ করতে হবে। ওকে, কোন পক্ষে? বাম পক্ষে, সমীকরণের আমাদের বাম পক্ষে। সো এখানে এক্সাম্পল দেওয়া আছে, এখানে লেস অর ইকুয়াল যেহেতু আছে আমাদের এখানে কমতি চলক আমাদের যোগ করতে হবে। আমরা যদি এটাকে স্ট্যান্ডার্ড আকারে নিতে চাই 2x1 প্লাস 3x2 মাইনাস 5x3, এটা যেহেতু লেস অর ইকুয়াল আমাদের কমতি চলক s1 আমরা যোগ করলাম, তো এখন আর লেস অর ইকুয়াল থাকবে না, এখন ইকুয়াল হবে 24। সেমভাবে এটাকে যদি আমরা গ্রেটার অর ইকুয়াল যেহেতু আছে সারপ্লাস ভেরিয়েবল যেটা আছে সেটা আমরা এখানে কী করব? বিয়োগ করব, মাইনাস এখানে আমরা দিলাম s1 ইকুয়াল হচ্ছে 24। আশা করি স্পষ্ট বোঝা গেছে বিষয়গুলো, যেখানে এটা লিখে দিতে হবে এই যে চলকগুলো আছে এখানে গ্রেটার অর ইকুয়াল 0 মানে অঋণাত্মক। ওকে, সো 1 নম্বর শর্ত মানে 6 নম্বরটা আর কি, যদি xi চিহ্ন নিরপেক্ষ হয় তাহলে xi ইকুয়াল xi প্রাইম মাইনাস xi ডাবল প্রাইম হবে। এখানে আই বলতে 1 2 3 4 কিছু একটা হতে পারে। ওকে, তো আমরা এখানে একটা এক্সাম্পল দেখলাম যে 2x1 প্লাস 2x2 মাইনাস 5x3 লেস অর ইকুয়াল 24। এটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ফর্মে এখন নিতে চাই তাহলে আমাদের কী করতে হবে? তো এখানে বলতেছে x3 হচ্ছে চিহ্ন নিরপেক্ষ, অর্থাৎ x3 এর পরিবর্তে আমরা যেটা লিখবো x3 প্রাইম মাইনাস x3 ডাবল প্রাইম। সো এটা যেটা হবে 2x1 প্লাস 3x2 মাইনাস 5x3 যেহেতু চিহ্ন নিরপেক্ষ এই কারণে আমাদের যেটা করতে হবে, তো x3 প্রাইম মাইনাস x3 ডাবল প্রাইম। ওকে, আর এটা যেহেতু লেস অর ইকুয়াল আছে আমাদের এখানে কমতি চলক s1 যোগ করতে হবে, ইকুয়াল হচ্ছে 24। আমাদের স্ট্যান্ডার্ড যে ফর্ম সেই স্ট্যান্ডার্ড ফর্মে এটা চলে আসছে। ওকে, আমাদের আরও কিছু শর্ত আছে। যে নম্বর যে শর্ত এখানে লেখা আছে, যদি কোনো শর্তে xi অর্থাৎ এখানে x1 x2 x3 যে কোনো কিছু হতে পারে লেস অর ইকুয়াল 0 থাকে, তবে xi ইকুয়াল মাইনাস xi প্রাইম হবে, যেখানে xi প্রাইম গ্রেটার অর ইকুয়াল 0। ওকে, সো এখানে যেটা লেখা আছে আমরা যদি খেয়াল করি 2x1 আগের যে এক্সাম্পল সেটাই আবার এখানে উদাহরণের সুবিধার্থে আমি এখানে লিখছি। সেখানে x1 x2 ওকে ঠিক আছে, কিন্তু x3 যেটা এটা লেস অর ইকুয়াল আছে। সো লেস অর ইকুয়াল যেহেতু আছে এটাকে আমরা x3 যেটা আছে সেটাকে মাইনাস x3 প্রাইম আকারে লিখবো। ওকে, তো এটা কি অবস্থা হবে? এটা যদি স্ট্যান্ডার্ড ফর্ম নিতে চাই আমরা 2x1, এগুলো তো সমস্যা নেই, x1 x2 তে সমস্যা নেই, প্লাস 3x2 মাইনাস 5x3 প্রাইম যেটা এটা যেহেতু লেস অর ইকুয়াল 0 সেই x3 কে আমরা লিখতে হবে মাইনাস x3 প্রাইম। সো এটাকে কীভাবে লিখবো আমরা? মাইনাস x3 প্রাইম। ওকে, আর এখানে যেহেতু গ্রেটার অর ইকুয়াল সারপ্লাস ভেরিয়েবল আমাদের বিয়োগ করতে হবে s1 ইকুয়াল 24, তাহলে এটা যদি আর্কলাইন করি তাহলে হয় 2x1 প্লাস 3x2 মাইনাস হচ্ছে প্লাস 5x3 মাইনাস s1 ইকুয়াল 24। আশা করি বোঝা গেছে। যদি কোনো শর্তে আমরা যদি খেয়াল করি এরকম থাকে যে লেস অর ইকুয়াল 0, ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম থাকবে গ্রেটার অর ইকুয়াল 0, যদি এরকম থাকে সেটাকে আমরা x3 যদি হয় তাহলে সেটাকে ধরবো x3 ইকুয়াল মাইনাস x3 প্রাইম। ওকে, সো এই বিষয়গুলো আমরা এখানে যোগ করে আবার সেখানে পরবর্তীতে আমরা এটা লিখে দেবো যেখানে x3 প্রাইম গ্রেটার অর ইকুয়াল 0। সো এটা গেল। হ্যাঁ, আমরা এই নাম্বারে দেখি, এই নাম্বারে যদি কোনো শর্তে এরকম যদি থাকে x1 বা 2, মনে করেন 2 চিন্তা করলাম, x2 গ্রেটার অর ইকুয়াল di বা xi গ্রেটার অর ইকুয়াল di এরকম যদি থাকে তাহলে xi-কে আমরা ধরে নেব xi মাইনাস di, এবং এখানে যেটাকে ধরে নেব xi ইকুয়াল xi প্রাইম ইকুয়াল di মাইনাস xi, অর্থাৎ যেটা বড় সেটাকে আগে রাখতে হবে। হ্যাঁ, di এখানে যেহেতু বড়, আগে এক্সাম্পল না দেখলে বোঝা যাবে না। আমরা যদি খেয়াল করি যে x3 গ্রেটার দেন অর ইকুয়াল 3 আছে, তো এটা যেহেতু x3 বড় তো x3 প্রাইম ইকুয়াল x3 আগে লিখবো, এই যে x3 আগে, এরপরে di যেটা সেটা আমরা লিখবো পরে। ওকে, তো এখানে যেহেতু এটা বড় সো x3 প্রাইম ইকুয়াল 3 মাইনাস x3 প্রাইম। এগুলো একটু কম ব্যবহার হয় আর কি, আমরা একটু আগে যেগুলো বলছিলাম সেগুলো বেশি ব্যবহার করা হয়, তো এটা দিকে বেশি নজর না দিলেও হবে। আমরা এবার কিছু এক্সাম্পল দেখব।
স্ট্যান্ডার্ড ফর্মের প্রমিত আকারে যে প্রকাশ করার যে গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল দেখেন সবাই, যেখানে লিখছে নিচের এলপিপিকে প্রমিত আকারে প্রকাশ করো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে কয়েকবার আসছে। এখানে যেটা দেওয়া আছে ম্যাক্সিমাইজ জেড, হ্যাঁ ম্যাক্সিমাইজ জেড দেওয়া আছে, এবং সাবজেক্ট 2 হিসাবে শর্ত হিসাবে আমাদের এখানে 3টে শর্ত দেওয়া আছে, যেখানে x1 গ্রেটার অর ইকুয়াল 0, ঠিক আছে, হ্যাঁ x1 ওকে, বাট x2 এবং x3 হচ্ছে চিহ্ন উন্মুক্ত বা বাধাহীন। তো যেহেতু এগুলো চিহ্ন উন্মুক্ত, আমরা আগেও শিখে আসছি একটু আগে স্ট্যান্ডার্ড প্রপে যে বৈশিষ্ট্য যেগুলো শিখছিলাম সেগুলো এখন কাজে লাগবে। তো যেহেতু এগুলো হচ্ছে চিহ্ন উন্মুক্ত, আমরা যেটা পড়ে আসছিলাম বা সেটা হচ্ছে চিহ্ন নিরপেক্ষ পড়ছিলাম আর কি। তো চিহ্ন নিরপেক্ষ বা চিহ্ন উন্মুক্ত বা চিহ্ন বাধাহীন সবগুলো হচ্ছে একই রকম। তো যেহেতু x2 এবং x3 চিহ্ন বাধাহীন বা নিরপেক্ষ, তো আমরা এটাকে ধরে নেব x2 ইকুয়াল x2 প্রাইম মাইনাস x2 ডাবল প্রাইম এবং x3 ইকুয়াল x3 প্রাইম মাইনাস x3 ডাবল প্রাইম, যেখানে x2 এরপর আছে x2 প্রাইম, এই যে এগুলোর পরিচয় দিয়ে দেবো আমরা, এই যে x2 প্রাইম, x2 ডাবল প্রাইম, x3 প্রাইম, x3 ডাবল প্রাইম, স্ক্যাটার অর ইকুয়াল 0। তো আমরা কিন্তু এটা সলিউশন শুরু করে দিছি। তো প্রথম শর্ত দেখতেছি আমরা লেস অর ইকুয়াল আছে, তাহলে প্রথম শর্ত অবশ্যই আমাদের স্ল্যাক ভেরিয়েবল যেটা আছে সেটা যোগ করতে হবে। আমাদের দ্বিতীয় শর্ত দেখি, এখানেও লেস অর ইকুয়াল আছে, এই তৃতীয় শর্তেও আমাদের স্ল্যাক ভেরিয়েবল বা কমতি চলক যোগ করতে হবে। আমরা তৃতীয় যে শর্ত দেখতেছি সেই তৃতীয় শর্তে আমরা দেখতেছি গ্রেটার অর ইকুয়াল আছে, তাহলে আমাদের সারপ্লাস বা বাড়তি যে চলক আছে সেই বাড়তি চলক এখানে বিয়োগ করতে হবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন। আমরা এই প্রথম দুইটি শর্তে স্ল্যাক ভেরিয়েবল যোগ করব এবং তৃতীয় শর্তে বাড়তি চলক যেটা সেটা বিয়োগ করব। এবং আর যেখানে যেখানে আমরা দেখতেছি x2 এবং x3 আছে, x2 এর পরিবর্তে আমরা লিখব x2 প্রাইম মাইনাস x2 ডাবল প্রাইম, x3 এর পরিবর্তে লিখব x3 প্রাইম মাইনাস x3 ডাবল প্রাইম। সো এই কাজগুলো আমরা এখন করব। তো এগুলো লেখা হয়েছে প্রথম শর্তে কমতি চলক S1 যোগ করি, দ্বিতীয় শর্তে কমতি চলক শর্ত যেহেতু দ্বিতীয় শর্তে কারণ S2 আমরা যোগ করব, এবং তৃতীয় শর্তে যে বাড়তি চলক S3 সেটা আমরা বিয়োগ করে উপরোক্ত এলপিপিকে প্রমিত আকার বা স্ট্যান্ডার্ড যে ফর্ম সেখানে আমরা রূপান্তর করব, যেখানে S1 S2 S3 গ্রেটার অর ইকুয়াল 0, যেটা প্রথমে বলছিলাম অঋণাত্মক হবে সেটা। তো গরিষ্ঠকরণ করো, আমরা খেয়াল করি z ইকুয়াল 3x1 প্লাস 2, x2 এর পরিবর্তে x2 প্রাইম মাইনাস x2 ডাবল প্রাইম প্লাস 5, x3 এর পরিবর্তে x3 প্রাইম মাইনাস x3 ডাবল প্রাইম। আমি যদি খেয়াল করি এখানে আরও কিছু চলক যুক্ত হয়েছে, মোট 3টা চলক, হ্যাঁ দুইটা S1, এই যে S1 S2 S3, এগুলো আমাদের এখানে গরিষ্ঠকরণে উপস্থাপন করতে হবে। তো আমরা লিখে দেব এরকম 0s1 প্লাস 0s2 প্লাস 0s3। ওকে, এই পুরোটা হচ্ছে গরিষ্ঠকরণের শর্তে আমাদের কাজে লাগবে। ওকে, সো এই পুরোটা হচ্ছে আমাদের টোটাল। এখানে গরিষ্ঠকরণ যেটা আছে এখানে সবগুলোই থাকতে হবে, সবগুলোর পরিচয় যত চলক ব্যবহার করব সবগুলো এখানে আমাদের দেখাতে হবে। ওকে, এবার আমরা শর্তসমূহকে চেঞ্জ করব। প্রথম শর্তে আমরা যেটা বলছিলাম এটা কি হবে, এখানে 2x1 প্লাস 3 ইন্টু x2 প্রাইম মাইনাস x2 ডাবল প্রাইম হবে মাইনাস 2 x3 প্রাইম ইন্টু x3 ডাবল প্রাইম প্লাস স্ল্যাক ভেরিয়েবল S1 ইকুয়াল 40। এই কাজটা এখানে করা হয়েছে, আশা করি স্পষ্ট আপনি বুঝতে পারছেন। দ্বিতীয় শর্তে কী কী ঘটনা ঘটবে আমরা খেয়াল করি। দ্বিতীয় শর্তে আশা করি দুইটা একসাথে দেখা যাচ্ছে, 4x1, সে হলো 4x1, এরপর মাইনাস মাইনাস x2 এর পরিবর্তে x2 প্রাইম মাইনাস x2 ডাবল প্রাইম প্লাস x3 এর পরিবর্তে x3 প্রাইম মাইনাস x3 ডাবল প্রাইম প্লাস s2 ইকুয়াল হচ্ছে 24। এবং তৃতীয় শর্ত আশা করি দুইটা একসাথে দেখা যাচ্ছে, x1 ওকে, x1 নো চেঞ্জ, মাইনাস 5 ইন্টু x2 প্রাইম মাইনাস x2 ডাবল প্রাইম মাইনাস 6 ইন্টু x3 প্রাইম মাইনাস x3 ডাবল প্রাইম মাইনাস x3 ইকুয়াল হচ্ছে 2। এরপরে আমরা এই যে তথ্য এটা অবশ্যই লিখে দেবো, যেখানে x1 x2 প্রাইম এখানে যতগুলো চলক ব্যবহার করছি, কমতি বাড়তি বা স্বাভাবিক যে চলকগুলো আছে সবগুলো গ্রেটার অর ইকুয়াল 0, এটা আমাদের এখানে লিখে দিতে হবে। x1 x2 প্রাইম x2 ডাবল প্রাইম x3 প্রাইম x3 ডাবল প্রাইম s1 s2 এবং s3 গ্রেটার অর ইকুয়াল 0। এরপরে যদি আপনি আরেক লাইন করতে চান তাহলে 3 এর সাথে এই দুইটা গুণ করে দিবেন, 2 এর সাথে এই দুইটা গুণ, এবং এটার সাথে এই দুইটা গুণ, বা 5 এর সাথে এই দুইটা গুণ, 6 এর সাথে এই দুইটা গুণ করে আপনি করে দিতে পারেন, বা এখানেও যদি অ্যান্সার দিয়ে দেন তাহলে কোনো সমস্যা হবে না। আর এখানে যতগুলো চলক ব্যবহার করব সবগুলো চলক কিন্তু আবার বলতেছি, এই যে গরিষ্ঠকরণ করো বা লঘিষ্ঠকরণ করো যে একটা আছে সেখানে আমাদের উপস্থাপন করতে হবে। তো এখানে যেহেতু অস্তিত্ব নাই এগুলো S1 S2, এই কারণে আমরা 0s1 0s2 0s3 এগুলো আমরা লিখে দিব। আশা করি বুঝে গেছে।
আমরা এখানে ক্যানোনিক্যাল যে আকার, সেই ক্যানোনিক্যাল আকারের বৈশিষ্ট্যের মধ্যে আসছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসলে এখানে কোনো এডিটিং নাই, একই সাথে ভুল ভ্রান্তি হতে পারে। আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার চোখে যদি পড়ে আমি অবশ্যই কমেন্টে আপনাদের ক্লিয়ার করে দেবো বিষয়গুলো। ওকে, আশা করি ভুল হলেও খুবই কম ভুল হতে পারে আর কি, মানুষ মাত্রই ভুল। তো আমরা এখানে আসছি, যেটা বলছিলাম এডিট নাই, ডাইরেক্ট ক্লাস। এখন যেটা বলবো সেটা হচ্ছে একটি এলপিপি বা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের ক্যানোনিক্যাল আকারের যে বৈশিষ্ট্য, সেখানে আসছে। আমরা 6 নম্বর ফেজ আসছি, আমাদের মোট 9টি ফেজ আছে। ওকে, সো বৈশিষ্ট্যের মধ্যে প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে উদ্দেশ্য ফাংশন লঘিষ্ঠকরণ বা গরিষ্ঠকরণ আকারে হবে। তো স্ট্যান্ডার্ড প্রবলেম সেম এটা দেখছিলাম, এবং ক্যানোনিক্যাল আকার যেটা সেখানেও এটা আছে। ওকে, দ্বিতীয় যে শর্ত, উদ্দেশ্য ফাংশন গরিষ্ঠকরণ হলে শর্তসমূহ লেস অর ইকুয়াল আকার হবে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করুন, উদ্দেশ্য ফাংশন যদি গরিষ্ঠকরণ হয় তাহলে শর্তসমূহ আমাদের লেস অর ইকুয়াল হবে। এখানে সমানের কোনো অস্তিত্ব নাই। হ্যাঁ, ক্যানোনিক্যাল আকারে সমানের কোনো অস্তিত্ব নেই। আমি যখন নবম পৃষ্ঠা পড়াবো তখন এই বিষয়ে একেবারে সম্পূর্ণ ভালো স্পষ্ট ধারণা পাবেন, আপনি কনফিউশন থাকবে না। উদ্দেশ্য ফাংশন যদি লঘিষ্ঠকরণ হয় তাহলে শর্তসমূহ গ্রেটার অর ইকুয়াল আকার হবে। আচ্ছা, 4 নম্বর যে শর্ত, সকল চলকের মান সকল চলকের মান অঋণাত্মক বা গ্রেটার অর ইকুয়াল 0 হবে। হ্যাঁ, সো এগুলো ছিল ক্যানোনিক্যাল আকারের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এবং আমরা কীভাবে রূপান্তর করতে পারি তা এক্সাম্পল দেখাইলে সম্ভবত ভালো হয়। আচ্ছা, একটা এক্সাম্পল দেখাই, তাহলে আপনাদের বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। সো একটা ক্যানোনিক্যাল আকারের একটা আমাদের এখানে ম্যাথ দেওয়া হয়েছে, যে আমাদের বলা হয়েছে যে গরিষ্ঠকরণ করো z = 4x1 + 5x2। আমাদের দুটি শর্ত দেওয়া আছে। তো এখানে ওই যে স্ল্যাক ভেরিয়েবল বা সারপ্লাস ভেরিয়েবলের কোনো অস্তিত্ব থাকবে না। আমরা যদি খেয়াল করি, গরিষ্ঠকরণ যখন হয় তখন আমাদের লেস অর ইকুয়াল বানাতে হয়। আমরা একটু আগে দেখছিলাম প্রথম শর্ত, এটা তো ওকে নাকি, এটা তো প্রথম শর্ত ওকে, আমাদের লেস অর ইকুয়াল আছে। বাট দ্বিতীয় যে শর্ত সেটা গ্রেটার অর ইকুয়াল আছে, এটাকে তো অবশ্যই আমাদের লেস অর ইকুয়াল বানাতে হবে। তো আমরা কীভাবে লেস অর ইকুয়াল বানাবো, এটাকে -1 দ্বারা গুণ করে লেস অর ইকুয়াল বানিয়ে ফেলবো। ওকে, সেই কাজটি করা হয়েছে, যেটা ইকুয়াল সেম। প্রথম শর্ত তো কোনো সমস্যা নেই, দ্বিতীয় শর্তে যেখানে যেখানে মাইনাস সেখানে আমরা দিয়ে দেবো প্লাস, প্লাস হলে মাইনাস, -1 দ্বারা গুণ করে এই যে -3x1 + 2x2, এটা ছিল গ্রেটার অর ইকুয়াল, এটা হয়ে যাবে লেস অর ইকুয়াল +20, এটা হবে -20। এখানে সহগ নেগেটিভ আসলে কোনো সমস্যা নাই ক্যানোনিক্যাল আকারে। ওকে, স্ট্যান্ডার্ড প্রবলেমে এখানে সহগের সময় আমরা দেখতেছি পজিটিভ আসে, বাট এখানে নেগেটিভ আসলে কোনো সমস্যা নেই। বাট চলক যেগুলো আছে এগুলো অবশ্যই ধনাত্মক হবে। আমি যদি খেয়াল করি এখানে -3 মানে হচ্ছে যে সহগ যেটা সেটা হচ্ছে -3x1 কিন্তু পজিটিভ। ওকে, আমরা এইদিকে আরেকটা এক্সাম্পল দেখি, সেম এক্সাম্পল। এটা ছিল গরিষ্ঠকরণ, এটা হচ্ছে লঘিষ্ঠকরণ, z = দেওয়া আছে, এবং শর্তসমূহ এখানেও সেম শর্ত দেওয়া আছে। আমি যদি খেয়াল করি এখানে হচ্ছে লঘিষ্ঠকরণ করো, তো লঘিষ্ঠকরণ যেহেতু করতে বলা হয়েছে, আমাদের যে শর্ত যেগুলো আছে সেগুলো সবসময় আমাদের গ্রেটার অর ইকুয়াল থাকবে। তো যদি এই লঘিষ্ঠকরণ এটা অনুযায়ী দ্বিতীয় শর্ত তো ওকে নাকি, বাট প্রথম শর্ত যেটা সেটা লেস অর ইকুয়াল আছে, এটাকে আমাদের গ্রেটার অর ইকুয়াল বানাতে হবে। সো -1 দ্বারা আমরা গুণ করবো। সো লঘিষ্ঠকরণ করো, z = যেটা দেওয়া আছে, এবং শর্তসমূহ এটাকে আমরা -1 দ্বারা গুণ করবো অবশ্যই, এটা যেহেতু লেস অর ইকুয়াল, এটাকে গ্রেটার অর ইকুয়াল বানাতে হবে। তো -3x1 - 2x2 গ্রেটার অর ইকুয়াল 20, সো -20। আর এটা তো ওকে, এটা যেটা আছে সেটাই করবো। সো আমরা এটা লিখে দেবো আর কি, এটা জাস্ট একটা নমুনা যে দ্বিতীয় শর্তে -1 দ্বারা গুণ করে ক্যানোনিক্যাল আকারে রূপান্তরিত করি। এই কথাগুলো লিখি না, এটা জাস্ট বোঝার জন্য। হ্যাঁ, শর্তগুলো বোঝার জন্য এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে হয়েছে আর কি। সে এগুলো যেগুলো করছি, যে উদ্দেশ্য ফাংশন যেটা আছে লঘিষ্ঠকরণ যদি হয়, যে লঘিষ্ঠকরণ আমরা যদি সেটাকে এরকম করতে চাই, গরিষ্ঠকরণ বানাতে চাই, তাহলে -1 দ্বারা গুণ করে সেটা গরিষ্ঠকরণ হয়ে যাবে। ওকে, অর্থাৎ এটাকে যদি আমরা লঘিষ্ঠকরণ আছে এটা গরিষ্ঠকরণ করতে চাই, তাহলে এটা -1 দ্বারা গুণ করে আমরা সেটাকে গরিষ্ঠকরণ করে ফেলবো। এটা যে কোনো শর্তে -1 দ্বারা গুণ করে সুবিধা অনুযায়ী আমরা লেস অর ইকুয়াল থাকলে সেটাকে গ্রেটার অর ইকুয়াল দিতে পারি। এই যে একটু যে কাজগুলো করছি এগুলো লিখছি, বা গ্রেটার অর ইকুয়াল যদি থাকে তাহলে সেটাকে আমরা লেস অর ইকুয়াল বানানো যায় -1 দ্বারা গুণ করে। আর সমান চিহ্নযুক্ত শর্তকে একবার আমরা লিখব লেস অর ইকুয়াল, আবার লিখব গ্রেটার অর ইকুয়াল আকারে, দুইটি অসমতা আকারে লেখা যায়। এক্সাম্পল, হাই কোয়ালিটি যে এক্সাম্পল, সেই এক্সাম্পল আমরা চলে যাচ্ছে। এটাও হয়তো বা কোনো বোর্ডে আসছে, বাট কবে আসছে সেটা সেখানে লেখা হয়নি আর কি।
তো সবাই খেয়াল করুন, এখানে যে এক্সাম্পল, দ্বিতীয় যে এক্সাম্পল দেওয়া আছে, নিচে সমস্যাটিকে ক্যালোরিক্যাল আকারে রূপান্তরিত করো। তো এখানে সর্বনিম্ন নিম্নকরণ করো দেওয়া আছে এটা। তো সর্বনিম্নকরণ মানে হচ্ছে লঘিষ্ঠকরণ আর কি। এবং শর্তসমূহ যেগুলো দেওয়া আছে, একটা হচ্ছে সমান, হ্যাঁ সমান থাকলে একটু আগে পড়ে আসছি, একবার আমরা লেস অর ইকুয়াল আকারে লিখবো, একবার গ্রেটার অর ইকুয়াল আকারে লিখবো। ওকে, কেন ইকুয়াল আকারে সমানের কোনো অস্তিত্ব থাকবে না, এটা অস্তিত্ব থাকবে শুধু স্ট্যান্ডার্ড ফর্মে প্রমিত আকারে। ওকে, সমানের কোনো অস্তিত্ব থাকবে না, এটা আমরা একবার লেস অর ইকুয়াল, একবার গ্রেটার অর ইকুয়াল আকারে লিখবো। এই প্রথম শর্ত দেওয়া আছে। আর দ্বিতীয় শর্ত যেটা দেওয়া আছে এটা লেস অর ইকুয়াল। তৃতীয় শর্তে আমরা দেখতেছি গ্রেটার অর ইকুয়াল, কিন্তু আমাদের যেটা বলা হয়েছে সর্বনিম্নকরণ করো মানে লঘিষ্ঠকরণ করো। লঘিষ্ঠকরণের ক্ষেত্রে আমরা দেখতেছি এটার সাথে সম্পর্ক হচ্ছে গ্রেটার অর ইকুয়ালের। সো এই হচ্ছে গ্রেটার অর ইকুয়াল, তাহলে এই শর্তটা ঠিক থাকবে। এই শর্ত, দ্বিতীয় যে শর্ত, সেখানে আমাদের -1 দ্বারা গুণ করতে হবে। আর প্রথম শর্তে আমরা এটাকে দুইবার লিখবো, এই কথাগুলো। এবং এখানে কিছু বেজাল আছে যে x1 x2 তো ওকে, এবং x3 যেটা সেটা লেস অর ইকুয়াল 0 দেওয়া আছে, এবং x4 যেটা সেটা হচ্ছে চিহ্নের বাধাহীন। অনেকগুলো ফর্মুলা একসাথে নিয়ে আসছে যাতে কারো সমস্যা না হয় আর কি। তো x4 যেহেতু চিহ্নের বাধাহীন বা চিহ্ন নিরপেক্ষ, এটাকে আমাদের ধরে নিতে হবে। আগে শিখে আসছে অনেক আগে স্ট্যান্ডার্ড ফর্মের সময়, x4 ইকুয়াল x4 প্রাইম মাইনাস x4 ডাবল প্রাইম। ওকে, আর x3 যেটা লেস অর ইকুয়াল 0, সেই কারণে সেটাকে আমরা ধরে নেব x3 ইকুয়াল মাইনাস x3 প্রাইম। সো এইগুলো আগে আমরা ধরে নেব, হ্যাঁ চলককে আগে ঠিক করতে হবে, যেখানে এগুলোর পরিচয় দিয়ে দেবো, এই যেটা x3 প্রাইম, x4 প্রাইম বা x4 ডাবল প্রাইম গ্রেটার অর ইকুয়াল 0। সো এই কাজটা আমরা করব। মনে করি পাশাপাশি প্রথম শর্তকে যেহেতু সমান আছে, আমরা দুইবার লিখবো, একবার গ্রেটার অর ইকুয়াল এবং একবার লেস অর ইকুয়াল, হ্যাঁ আকারে প্রকাশ করি। এটা করা হয়েছে এখন। এরপরে যেটা লিখবো, সর্বনিম্নকরণ করো। ওকে, এই যে সর্বনিম্নকরণ করো জেড ইকুয়াল, তো যেটা দেওয়া আছে সেটা এখানে লেখা হয়েছে x1, তো কোনো সমস্যা নেই, x1 x2 তে সমস্যা নেই, x3 তে সমস্যা আছে। তো x3 এর পরিবর্তে আমরা কি লিখবো, মাইনাস x3 প্রাইম। আচ্ছা ওকে, এটা এখানে আমরা এই কাজটা এখানে অবশ্য করা হয়নি। আচ্ছা, এখানে শর্তে আমরা যেটা লিখবো, -3x1 প্লাস 4x2 মাইনাস 2x3 যেটা দেওয়া আছে, এখানে মাইনাস আছে, x3 পরিবর্তে আমরা লিখবো এই যে এরকম আর কি, -2x3 পরিবর্তে মাইনাস x3 প্রাইম যেহেতু, তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস 2x3 প্রাইম হয়ে যায়। ওকে, সো এখানে একটু সমস্যা ছিল, আপনারা আশা করি বুঝতে পারছেন বিষয়টা। এটা মাইনাস, এটা প্লাস হবে। আর প্লাস x4 এর পরিবর্তে আমরা যেটা লিখবো, x4 প্রাইম মাইনাস x4 ডাবল প্রাইম। আর দ্বিতীয় যে শর্ত, সরি প্রথম যে শর্ত, এটা যেহেতু ইকুয়াল আছে, একবার গ্রেটার অর ইকুয়াল লিখবো, একবার লেস অর ইকুয়াল লিখবো। সেই কাজটি এখানে করা হয়েছে, এই যে x1 মাইনাস x2 প্লাস 2x3, x3 পরিবর্তে আমরা এটাকে লিখবো একসাথে, এখানে করা হয়েছে x3 মানে ছিল মাইনাস x3, তো প্লাসে মাইনাসে মাইনাস 2x3 প্রাইম, আর মাইনাস x4 এর পরিবর্তে আমরা খেয়াল করি এখানে মাইনাস x4 ছিল, তো x4 এর পরিবর্তে আমরা যেটা লিখছিলাম মাইনাস x4 প্রাইম এবং x4 ডাবল প্রাইম। তো এই কাজটা একসাথে করা হয়েছে, মানে মাইনাস, এই যে x4 ছিল না, এই x4 এর পরিবর্তে এই যে x4 প্রাইম মাইনাস x4 ডাবল প্রাইম। তাহলে কি হয়, এই যে মাইনাসে প্লাসে মাইনাস x4 প্রাইম, আর এই মাইনাস মাইনাসে প্লাস x4 ডাবল প্রাইম। হ্যাঁ, এই কাজগুলো একসাথে যেহেতু করা হয়েছে, এই কারণে একটু দেখাই দিলাম আর কি এদিকে। সো গ্রেটার অর ইকুয়াল টু, একবার গ্রেটার অর ইকুয়াল আকারে লিখলাম, একবার লেস অর ইকুয়াল আকারে লিখলাম। আর তৃতীয় যে শর্ত, এটা যেহেতু সর্বনিম্নকরণ করো, তো তৃতীয় শর্তে আমরা -1 দ্বারা গুণ করবো। আচ্ছা, এটা পরে, হ্যাঁ পরবর্তীতে কাজটা করছি, আগে আমরা জাস্ট মানগুলো বসাইছি এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শর্তে আমরা জাস্ট মান যেগুলো আছে সেগুলো বসানো হয়েছে। অর্থাৎ x4 এর পরিবর্তে আমরা বসালাম x4 প্রাইম মাইনাস x4 ডাবল প্রাইম। x3 আছে যেখানে, সেখানে x3 প্রাইম বসাইছি। এখানে প্লাস কীভাবে হয়েছে আমরা খেয়াল করি, এখানে -x3 ছিল, তো -x3 যেহেতু, মানে x3 মান হচ্ছে -x3 প্রাইম, একটা মাইনাস আগে থেকে একটা মাইনাস, তো দুই মাইনাস মিলে প্লাস হয়ে গেছে, প্লাস x3 প্রাইম, যেখানে শর্ত যেগুলো আছে সেগুলোকে আমরা গ্রেটার অর ইকুয়াল 0 এই আকারে। এখন ক্যানোনিক্যাল আকারে প্রকাশ করার জন্য দ্বিতীয় এবং তৃতীয় শর্তকে -1 দ্বারা আমরা কী করব, গুণ করব। কেন দ্বিতীয় এবং তৃতীয় শর্তকে আমরা -1 দ্বারা গুণ করবো? আমরা যদি খেয়াল করি, এই যে শর্তগুলো আছে আমাদের বলছে যে লঘিষ্ঠকরণ করো, হ্যাঁ লঘিষ্ঠকরণের সাথে সম্পর্ক গ্রেটার অর ইকুয়ালের। তো প্রথম শর্ত ঠিক আছে, গ্রেটার অর ইকুয়াল, এবং চতুর্থ যে শর্ত আমরা এটাও দেখতেছি, এটাও ঠিক আছে,
তো দ্বিতীয় এবং তৃতীয় যে শর্ত আছে, এই দ্বিতীয় এবং তৃতীয় শর্তে আমরা দেখছি লেস অর ইকুয়াল আছে। সো এই কারণে দ্বিতীয় এবং তৃতীয় শর্তকে আমরা -1 দ্বারা গুণ করে এটাকে গ্রেটার অর ইকুয়াল বানাবো। তাহলে প্রথম শর্ত ঠিক থাকবে, চতুর্থ শর্ত ঠিক থাকবে। দ্বিতীয় শর্তের কী অবস্থা হবে, আমরা যদি -1 দ্বারা গুণ করি, পরের লাইন আমি আগে বলে দিই। তো -1 হবে -1 -x1 আর কি প্লাস x2, সো -x1 প্লাস x2। এরপর এটা যেটা হবে সেটা হচ্ছে প্লাস, এটাও প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। সো সেমভাবে এটা -x1 -x2 প্লাস প্লাস এটা হয়ে যাবে মাইনাস, আর এটা যেহেতু মাইনাস এটা প্লাস, এটা হচ্ছে -14 +2 -14। আর প্রথম আর চতুর্থ যেটা আছে সেটা তো ঠিক থাকবে নাকি? তো এই কাজটা যদি আমরা করি তাহলে এইরকম আমরা আউটপুট পাবো। এই যে আউটপুটটা যেটা বলছিলাম একটু আগে, দ্বিতীয় এবং তৃতীয় শর্তে আমরা কাজ করছি, প্রথম এবং দ্বিতীয় শর্ত ওকে, আর সর্বনিম্নকরণ যেটা সেটা ওকে। তো যেখানে আমরা পরিচয় দিয়ে দেবো এটা, এবং ইহা হচ্ছে এলপিপিআর ক্যানোনিকাল আকার। এতে -2 হয়ে গেছে, +2 -14, সরি +14 -14 হয়ে গেছে। সেই কাজগুলো এখানে করা হয়েছে আর কি, আশা করি আপনারা বুঝছেন। এবার আসি আমরা সর্বশেষ টপিক্সে। আজকের সর্বশেষ টপিক সেটা হচ্ছে ক্যানোনিকাল আকার এবং প্রমিত বা আদর্শ আকারের মধ্যে মিল বা অমিল বা পার্থক্য কিছু আছে। প্রথমত মিল নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে অমিল নিয়ে আলোচনা করব। আবার বলতেছি, এটা যদি আপনি ভালোভাবে স্পষ্ট ধারণা না থাকে তাহলে আপনি কনফিউশনে থাকতে পারেন আর কি। এই কারণে এটা করা হয়েছে সবার শেষে। সো মিলগুলো আমরা আগে খেয়াল করি। উদ্দেশ্য ফাংশন গরিষ্ঠ বা লঘিষ্ঠকরণ আকারে থাকে, হ্যাঁ, উভয় সময় ক্যানোনিকাল আকার বলেন কিংবা প্রমিত আকার যেটাই বলেন না কেন, উদ্দেশ্য ফাংশন যেটা, সে উদ্দেশ্য ফাংশন গরিষ্ঠ কিংবা লঘিষ্ঠ আকারে থাকে। সকল ব্যবহৃত যে চলক সেটা অঋণাত্মক হয়, অর্থাৎ আমরা x1 x2 x3 যেগুলো আমরা বা x3 প্রাইম আমাদের ইউজ করতে হয়, এগুলো সবসময় গ্রেটার অর ইকুয়াল 0 দেখতেছিলাম। তো সেটা সবসময় ক্যানোনিকাল আকার হোক কিংবা আদর্শ আকার হোক, সবসময় গ্রেটার অর ইকুয়াল 0 হয়। সো এটা হচ্ছে দুইটা মিল। স্ল্যাক ভেরিয়েবল s1 s2 এগুলো গ্রেটার অর ইকুয়াল 0 হয়। এগুলো আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি? স্ট্যান্ডার্ড ফর্মে, হ্যাঁ, প্রমিত বা আদর্শ আকারের সময়। সো এটা গেল। এবার আমরা কিছু অমিল দেখি, কিছু অমিল আছে। সেই অমিলগুলোর মধ্যে 1 নম্বর যে অমিল সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম বা আদর্শ আকার বা প্রমাণ আকার, যেটা সেখানে কমতি বা বাড়তি চলক ব্যবহৃত হয়, ঠিক আছে। বাট ক্যানোনিকাল আকারে আমরা স্ল্যাক ভেরিয়েবল বা কমতি বাড়তি চলক এগুলো ব্যবহার করি না, হ্যাঁ, এটা হচ্ছে একটা অমিল। দ্বিতীয় যে অমিল সেটা হচ্ছে সকল শর্তগুলোকে অবশ্যই সমীকরণ আকারে লিখতে হয়। এই যে খেয়াল করেন, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সমীকরণ আকারে আছে। সকল শর্তসমূহকে হয় লেস অর ইকুয়াল আকারে থাকতে হয় কিংবা গ্রেটার অর ইকুয়াল আকারে থাকতে হয় বা লিখতে হয়। কোন সময় লেস অর ইকুয়াল আকারে থাকে? যখন গরিষ্ঠকরণ হয়। কোন সময় গ্রেটার অর ইকুয়াল আকারে থাকে? যখন লঘিষ্ঠকরণ হয়। তো এটা ছিল এদের মধ্যে একটা অমিল। আর কিছু অমিল আছে। ডান পাশে যে ধ্রুবক আছে সেটা সবসময় আমরা স্ট্যান্ডার্ড ফর্মে পজিটিভ দেখি, পজিটিভ দেখে আসতেছি। কিন্তু ক্যানোনিকাল আকার যেটা, সেখানে সেটা পজিটিভও হতে পারে কিংবা নেগেটিভও হতে পারে। আমরা খেয়াল করি, একটা এক্সাম্পল দেওয়া আছে, x1 + 2 x2 + 3 x3 s1 ইকুয়াল, হ্যাঁ, ইকুয়াল। এখানে যে ডান পাশের যে ধ্রুবক যেটা দেওয়া আছে এটা 14 + 14, এটা সবসময় পজিটিভ থাকে। বাট এইদিকে আমরা পজিটিভও পেতে পারি কিংবা নেগেটিভ, দুইটাই পেতে পারি। তো এই ছিল আজকের ক্লাস।